মানুষের মধ্যে 20 থেকে 25% বাড়িওয়ালা, বাকি 75 থেকে 80% ভূমিকম্প চলাকালীন অবস্থা এবং ভূমিকম্পের পরে। এই যে তিনটি দায়িত্বশীল হয় তাহলে আইন প্রয়োগ ছাড়াও কিছু হলেও ভূমিকম্পের তারা সেগুলোকে প্রত্যাখ্যান করে নিজেদের ভবন মালিকেরা সরকারের সেই নিয়মটি মানেনি। আজকে যদি ভবন মালিক নিয়ম না মানে তাহলে সমাধান কি হবে? একটা প্ল্যান তখন আরো সহজ ছিল, লাগতো একজন সকল নিয়ামক কাজ করে তাদের কার্যক্রমকে ডেভেলপারকে দিয়েই মূলত করা। একটা দুটো বাড়িতে সিলগালা করলে সেটা কোনো সমাধান না, পরিকল্পিতভাবে পুরাতন ঢাকাই হলো আমাদের এখন মানে মূল টার্গেট ইমিডিয়েটলি। যেহেতু এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা একটা মডেল প্রজেক্ট নিব যেখানে আমরা কিভাবে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম, টোকিও সিটির কথা বললাম, তারা কিভাবে নিছে ওই একটা প্ল্যান আমরা পুরান ঢাকা দিয়ে আমরা শুরু করব। যাতে রাজুকে সচেতন থাকে, ভবন মালিক। আমাদের ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে, কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের যে নানা রকম আইন প্রয়োগ, সেই আইন প্রয়োগ বিধিমালা সেগুলি কিন্তু দৃশ্যমানভাবে আমরা দেখতে পাই কম। রাজুকে যে সর্ষের ভিতরে যে ভূত ছিল সেই ভূত দূরী করে রাজুক যদি সক্ষমভাবে কাজ করতে পারে, আমাদের সরকারি সংস্থাগুলো সক্ষমভাবে কাজ করতে পারে, তাহলে ভবন মালিকরা যত ধরনেরই দুর্বল করে অনিয়ম করে ফার এরিয়া না মেনে সে ভবনকে 10 তলার পারমিশন নিয়ে 20 তলা করে ফেলার যে অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। মাটির নিচে দিয়ে ঢাকা শহরে গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন দেখি 7 রেক্টার স্কেলের ভূমিকম্প হয় এবং সেখানে যদি স্পার্কেল হয়, শর্ট সার্কিট হয়, তাহলে ঢাকা শহরটা অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাব গৃহীত হয়